রিনি আজ একটু ভিন্ন সাজে তৈরি হয়ে নিল। মেরুন কামিজ, ব্ল্যাক চুড়িদারের সাথে ব্ল্যাক ওড়না একপাশে পরে শ্যাম্পু করা চুলগুলো স্ট্রেট ছেড়ে রাখলো। কানে মেরুন কালার টপ আর কপালে এক বিন্দু পরিমাণ ব্ল্যাক স্টার শেপের টিপ। চোখের কোল ঘেঁষে কাজল আর ঠোঁটে মেরুন লিপস্টিক দিতে নিয়েও কি মনে করে জানি আর দিল না। বেশি বেশি হয়ে যাবে, স্যার কি ভাববেন তার ব্যাপারে। ফের একেবারে নুট কালারের একটা লিপস্টিক পরে নিয়ে সে তার নকশা করা কাঁধে ঝোলানো ব্যাগটাতে মোবাইল সেটটা ভরে ঘর থেকে বেরোতে নিতেই মনে পড়ল যে মেইন জিনিসই তো নিতে ভুলে গেছে। আরে বই খাতা পেন না নিয়ে গেলে স্যারকে কি করে সে মুখ দেখাবে। রিনি, তোর কিচ্ছু হবে না, যেন স্বগতোক্তি করে বলল সে। মার সামনে যেতেই তিনি বললেন, তোর না কলেজ বন্ধ, তা এত সেজে গুজে এই সাত সকালে কোথায় চললি? সাত সকাল কোথায়, 9টা বাজে, আর বাস পেয়ে যেতে যেতে 10টাও বেজে যাবে হয়তো। কলেজ বন্ধ, কিন্তু পড়াশোনা তো আর সেজন্যে অফ করে রাখতে পারি না। ক্লাস খুললেই দেখা যাবে এক্সাম ডেট দিয়ে দেবে, তখন আমি কিভাবে কি করব। তাই আগে থেকেই পড়া গুছিয়ে নিচ্ছি। বেশ কনফিডেন্টলি যেন বলল রিনি। তা সেই পড়ালেখাটা কি বাড়িতে বসে করা যায় না? রাস্তায় ঘুরে কেমন পড়া হয়? আমি মোটেই রাস্তায় ঘুরতে যাচ্ছি না, কারো বাড়িতে বসেই পড়ব। কিন্তু একা একা নিজ থেকে বুঝতে সমস্যা হচ্ছে দেখে যেতে হচ্ছে। দৃঢ় কণ্ঠে যেন বলল রিনি। কই যাচ্ছিস বলে তো যা। বন্ধুর বাড়ি যাচ্ছি। আর কিছু? মা, তোমার ইনকোয়ারি শেষ হলে প্লিজ বাস ভাড়াটা দাও। আর লেট করালে পরে ফিরে আসতো, কিন্তু সময় লাগবে, তখন আবার রাগ দেখিও না যেন। আত্মবিশ্বাসের সাথে রিনি একটানা বলে গেল। কোন বন্ধু? স্কুল ফ্রেন্ড নাকি নতুন কলেজের? আচ্ছা দিচ্ছি, কিন্তু তাড়াতাড়ি ফিরে আসিস, নইলে আমার যে খুব টেনশন হয় তা মনে রাখিস। মা আলমারি থেকে বের করে তার হাতে দিতে সে ছোঁ মেরে নিয়ে এক ছুটে বেরিয়ে গেল ঘর থেকে। সেদিকে তাকিয়ে থেকে তিনি একটা দীর্ঘশ্বাস ছেড়ে ভাবলেন, ছেলে মেয়ে বড় হলে তারা যতটুকু জানায় তার বেশি জানার সুযোগ তো খুব বেশি থাকে না। তাই যা বলে তা মেনে নিয়ে সন্তুষ্ট থাকতে হয়। ওদিকে মিহির তার বাড়ি থেকে বেরোতে বেরোতে ভাবছিল সুপ্তির কথা। কাল রাতে সে বোধহয় প্রায় সপ্তাহখানেক পর তাকে দেখে আবেগ আপ্লুত হয়ে গিয়ে একটু বেশিই বলে ফেলেছে। মেয়েটি একটু অপ্রস্তুত বোধ করায় তাকে থামতে হয়েছিল। ফের দুজনে একসাথে গেট বেরিয়ে পাশাপাশি হেঁটে বড় রাস্তায় এলে পরে সুপ্তি রিক্সা ডাকতে নিলে মিহির বলল, কাছেই একটা চায়ের দোকান আছে, বেশ ভালো চা বানায়। আপনার আপত্তি না থাকলে 1 কাপ চা হয়ে যাক তাহলে, বলে মিহির ওর অনুমতির জন্যে তার চোখের দিকে চেয়ে থেকে উত্তরের অপেক্ষা করতে লাগলো। সুপ্তি একটুখানি হেসে বলেছিল, আপনি কেন আমায় চা অফার করছেন বলুন তো? কিটকেটে ঋণ শোধ করতে চাইছি, ধরে নিতে পারেন, বলে মৃদু হাসল মিহির। ডাক্তারবাবু, এটা তো জাস্ট আপনাকে থ্যাঙ্কস বলার একটা জেস্চার ছিল আমার। তাহলে ধরুন, আমিও আপনাকে ধন্যবাদ দিতে চাইছি চার পাকোড়ার সাথে, বলে দুষ্টুমি ভরা চোখে তাকালো মিহির। সেটা কি জন্যে? বলে জিজ্ঞাসু দৃষ্টিতে তাকিয়ে রইল সুপ্তি। যদি বলি অপেক্ষার শেষে আমায় দেখা দিয়ে ধন্য করেছেন বলে। অপেক্ষা? সিরিয়াসলি? হাতের দাগ না উঠলে বিয়ের টেনশনে যে চোখের নিচে ডার্ক সার্কেলস পড়ে যাবে সেই ভাবনায়, বলে ঠোঁট চেপে হাসল মিহির। আপনার সেন্স অফ হিউমার বেশ ভালো, যদিও সবার জন্যে সব কিছু হাসি তামাশার ব্যাপার নয়। সিরিয়াস কথার অর্থ বোঝেন না, আবার রসিকতা করে কিছু বললে তাকে সিরিয়াসলি নিয়ে নেন। এই যে দেখছি ভারী মুশকিলে পড়া গেল, বলে ছোট করে একটা নিঃশ্বাস ফেলল মিহির। রাস্তায় দাঁড়িয়ে লোকের চলাচলের মাঝে তাদের আর চোখে তাকিয়ে থাকায় এভাবে কথা বলাটা
বেশ অস্বস্তিদায়ক লাগছিল, তাই সুপ্তি নিজেই বলল, চলুন যাই, স্পেশাল চা আর পকোড়া খেয়ে আসি। তারা দুজন যখন টং দোকানটায় গিয়ে পৌঁছেছে, তখন কালবৈশাখী মেঘের গুরুম গুরুম আওয়াজ শুরু হয়ে গেছে ইতিমধ্যে। দুটো মশলা চা আর পকোড়ার কথা বলে দোকানের সামনে রাখা কাঠের বেঞ্চিতে বসে সুপ্তি যখন আকাশে বজ্রপাতের রেখা দেখছিল, ঠিক তখনই মিহির গরম চায়ের কাপ হাতে বাতাসে উড়ে উড়ে তার চুলের ঝাপটা শার্টের উপর দিয়ে নিজের বুকে আশ্রে পড়াটা খুব উপভোগ করছিল। ফের সুপ্তি তার দিকে ঘুরে তাকাতে সে হঠাৎ ইতস্তত করে বলল, ঝড় বৃষ্টি নামবে হয়তো, তাড়াতাড়ি নিন, চা ঠান্ডা হয়ে যাচ্ছে। চায়ের কাপে চুমুক দিতে দিতে দুজনেই যেন আনমনে ভাবছিল কিছু। ফের পকোড়া এলে পরে খেতে না খেতেই ঝুম বৃষ্টি শুরু। তা দেখে মিহির বলল, এই রে সেরেছে, আজ কাক ভেজা হয়েই বুঝি বাড়ি ফিরতে হবে আমাদের। সুপ্তি চমকে গিয়ে বলে, আমাদের মানে? আমার আর আপনার বাড়ি তো ভিন্ন। যার যার বাড়ির কথাই বলতে নিয়ে মুখ ফসকে বেরিয়ে গেছে আর কি। মুচকি হেসে বলল মিহির। এবার পকোড়া খাওয়া শেষে হাতছাড়া দিয়ে ব্যাগ থেকে টিস্যু পেপার বার করে হাত মুছতে মুছতে সুপ্তি বলল, আমায় ভিজতে হবে না, কারণ আমি ছাতা সাথেই রাখি সব সময়। ফের মিহিরের দিকে একটা টিস্যু পেপার বাড়িয়ে দিয়ে নিজের ব্যাগ থেকে ছাতা বার করে সেটা মেলতে না মেলতেই মিহির এসে তার ছাতার নিচে আশ্রয় নিয়ে বলল, চলুন একসাথেই যাই। আপনার বাড়ি কি আমার বাড়ির দিকে? আমি তো জানি না তোমার বাড়ি কোন দিকে। ভাবলাম একটা ট্যাক্সি ডেকে তোমায় নামিয়ে ফের নিজের জায়গায় ফিরব। আপন মনে বলে ফেলার পর সুপ্তির অবাক দৃষ্টি দেখে সে বলল, আমি কি কিছু ভুল বললাম? না, ঠিক আছে, আপনি যেহেতু বয়সে আমার চেয়ে ঢের সিনিয়র, তাই তুমি করে বলতেই পারেন। খুব সম্ভবত বছর দশেকের বড় হব, তবে তুমিটা কিন্তু সেজন্য বলিনি। ফের সুপ্তি তাকে আর কথা বলার সুযোগ না দিয়ে বলল, আর দেরি করলে বাবা মা দুশ্চিন্তায় ভুগবে। বৃষ্টি ভেজা সড়কে এক ছাতার নিচে পাশাপাশি হেঁটে ধীর পায়ে যখন তারা দুজনে যাচ্ছিল, তখন এত কাছাকাছি থাকায় কখনো সখনো এর সাথে ওর মাথায় ঠোকাঠুকি লেগে যাচ্ছিল। মিহির বেশ অনুভব করতে পারছিল সুপ্তির লজ্জারাঙা চেহারায় তাড়াতাড়ি একটু সরে যাওয়া। মনে হচ্ছিল তার সেই গানটির মতো, এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো। ফের একটা ট্যাক্সি দেখতে পেয়ে সুপ্তির মুখে ট্যাক্সি ডাক শুনে তার ভাবনায় ছেদ পড়ল যেন। সম্বিত ফিরতেই মেয়েটির সাথে গিয়ে ট্যাক্সিতে চড়ে বসে দরজা লাগিয়ে দিতেই ভেতরে এফএম রেডিও সেই চিরচেনা আর্যের মুখে বর্ষণমুখর সন্ধ্যা রাতের রোমান্টিকতা আর কারো প্রিয়জনের উদ্দেশ্যে ডেডিকেটেড গান। এই মেঘলা দিনে একলা ঘরে থাকে না তো মন, কাছে যাব ফিরে পাবো শুধু তোমার নিমন্ত্রণ বাজতে লাগলো। গাড়ির ব্যাক সিটে পাশাপাশি বসে দুজনে, মাঝে বেশ খানিকটা দূরত্ব রেখে সুপ্তি যেন পরিবেশটাকে ইগনোর করতেই কাঁচ ঢাকা জানালার বাইরে তাকিয়েছিল, আর মিহির হাসি হাসির চেহারায় লুকিয়ে আড়াল থেকে দেখছিল তাকে। ওর বাড়ি আসতে সে নামার আগে ট্যাক্সি চালককে জিজ্ঞেস করলো যে, দাদা কত হয়েছে আপনার? সেটা শুনে মিহির এবার বলল, তুমি ভাড়া দিলে কিন্তু আমি ভীষণ মাইন্ড করব। কেন? দেখুন, চা পকোড়া খাইয়েছেন, সেটা না হয় বন্ধুত্ব ভেবে মেনে নিলাম, কিন্তু শেয়ারের ট্যাক্সিতে আমার অংশের ভাড়াটুকু তো আমায় দিতে দিন, নইলে আমিও যে রাগ করতে জানি তা বলে রাখলাম। এক শর্তে দিতে পারি বলল মিহির। কি শর্ত? যদি বন্ধুই ভেবে থাকো তবে কিন্তু যোগাযোগ রাখতে হবে, আর সেই জন্য আমাদের নম্বর এক্সচেঞ্জ করা উচিত আই গেস, বলে হাসলো মিহির। এবার সুপ্তি ঠোঁট চেপে হেসে নিয়ে তার নম্বরটা দিয়ে ভাড়া দিতে নিতেই মিহির বলল, আগে একটা কল দিয়ে চেক করে নিই যে ঠিক নম্বর দিয়েছ কিনা, যদি না দেই তো কি করবেন? বলে মিহির সেটার জবাব দেবার আগেই ভাড়া মিটিয়ে ট্যাক্সি থেকে নেমে পড়ল। এবার গাড়ির জানালা খুলে মিহির চেঁচিয়ে বলল, সোজা তোমার বাড়ি এসে হাজির হব কিন্তু। ছাতা মাথায় ফের একবার
ঘুরে তাকিয়ে সুপ্তি একটা লাজুক হাসি হাসল। পারমিতা আজ নিজের হাতে লাঞ্চ বানিয়ে অতনুকে অফিসে লাঞ্চ আওয়ারে গিয়ে সারপ্রাইজ দেবে ভাবছে। আর তাই সকাল থেকে তার তোড়জোড়ের শেষ নেই। সব আয়োজন শেষ করে তাকে আবার স্নান করে রেডি হতে হবে সময়ের মধ্যেই। অতনু আর তার মাঝের সব কিছু ঠিক করতে তারও কিছু ইনিশিয়েটিভ পরিকল্পনা করা উচিত, সেটা মনে হওয়াতেই সে এসব করছে। সাবান নিয়ে এসে রেডি হয়ে খাবার দাবার লাঞ্চ বক্সে ভরে সে রওনা দিল অতনুর অফিসের উদ্দেশ্যে। সেখানে পৌঁছে যেতেই সবাই তাকে যেভাবে ম্যাম ডাকতে শুরু করেছে তাতে করে বেশ লজ্জা পেল যেন পারমিতা। এই অফিসে সে পিএস হিসেবে চাকরি করত, যখন তখন এদের সহকর্মী ছিল, আর এখন কিনা এরা তাকেই। সে বারবার নিষেধ করে বলল, আমায় আপনারা আগের মতোই দিদি ডাকবেন প্লিজ। কিন্তু কেউই যেন আর সেভাবে ডাকছিল না। কে জানে অতনুর ভয়ই কিনা। সে নম্রতার খোঁজ করতে একজন বলল, উনি 6 মান্থ প্রেগনেন্ট, তাই লিভে আছেন। শুনে পারমিতা হেসে বলল, এ তো খুশির খবর, অথচ কারোকে জানতেও দিল না। আশাদি তা শুনে বললেন, ওর বেশ কবার অ্যাবর্শন হয়ে গিয়েছিল, কমপ্লিকেশনস থাকায় তাই এবার কারোকেই কিছু শোনাতে চাইনি। ফের পারমিতা বলল, ভগবান করুক এবার যাতে সুস্থভাবে তার সন্তান পৃথিবীর আলো দেখতে পায়। কনফারেন্স রুম থেকে বেরিয়ে হঠাৎ অফিসে এভাবে পারমিতাকে দেখে বেশ খুশি হয়ে গেল অতনু। সে হাসি মুখে ওর দিকে তাকাতেই সে এক্স কলিগদের থেকে বিদায় নিয়ে তার সামনে যেতে হাত ধরে দ্রুত তাকে নিয়ে নিজের কেবিনে গিয়ে ডোর লক করে দিল। ফের পারমিতার হাত থেকে নিয়ে টিফিন বাক্সটা টেবিলে রেখেই তাকে জড়িয়ে ধরল অতনু। নিবিড় আলিঙ্গনে আবদ্ধ হয়ে পারমিতার মনে হচ্ছিল যেন এই মুহূর্তটার অপেক্ষাতেই ছিল তারা দুজনেই। শুধু কেউ একজনকে এগিয়ে আসতে হতো নিজ থেকে। যদি অতনু সাধারণ মানুষ হতো তবে হয়তো এত সব হুল্লোড় করতো না কেউ, কিন্তু যেহেতু সে এমন পজিশনে রয়েছে যেখানে তার শত্রু থাকাটাই স্বাভাবিক, তাই ওরা যতই চেষ্টা করুক তারা তা সফল হতে দেবে না কিছুতেই। ওর বাহুবন্ধন থেকে মুক্ত হবার চেষ্টারত পারমিতা বলল যে, খাবার কিন্তু ঠান্ডা হয়ে যাচ্ছে। যাক, আমার আর কিচ্ছু চাই না, বলল অতনু। আমি কত কষ্ট করে তোমার জন্য এত কিছু রাঁধলাম যে সকাল থেকে। ওকে আরও বেশি শক্ত করে জড়িয়ে নিয়ে বুকের সাথে বুক মিশিয়ে অতনু বলল, এত কিছু তো চাইনি তোমার কাছে, শুধু একটু ভালোবাসাই চেয়েছিলাম রানী। এবার খিলখিল করে হেসে উঠে পারমিতা বলল, তা তোমায় ভালোবাসতে কি আমি নিষেধ করেছিলাম? না, তা করনি, কিন্তু মাঝে মাঝে তো আমারও ইচ্ছে হয় যে তুমি নিজ থেকে আমার কাছে আসবে, আমায় ভালোবাসবে। পারমিতা তার বাহুবন্ধন থেকে মুক্ত হয়ে তাকে সোফায় বসিয়ে পাশে বসে দুহাতে অতনুর মুখ তুলে ধরে গালে দুধারে চুমু খেয়ে বলল, লোকের কথার তীর তোমাকেও বিঁধেছে না? অতনু চুপ করে থাকা দেখে ফের পারমিতাই বলল, বিশ্বাস করো, তুমি আমায় কারো কাছ থেকে ছিনিয়ে নাওনি, আমি নিজ থেকেই তোমায় ভালোবেসেছি। অতনু শুকনো হেসে বলল, ওরা কেউ ভালোবাসাটা দেখতে পায়নি তোমার চোখে আমার জন্যে, কিংবা আমার চোখে তোমার জন্যে। যা ছবিগুলোতে স্পষ্ট হয়ে বোঝার কথা আমাদের একে অপরের প্রতি অভিব্যক্তিতে, তোমার এই নিষ্প্রাণ হাসি কিন্তু আমার একদম ভালো লাগছে না, অভিমানের সুরে বলল পারমিতা। আমাদের সেই প্রসন্ন হাসির আভা ছড়ানো মুখের ফটোগ্রাফ দেখেও তারা কি করে বলতে পারল যে আমি তোমায়, বলে আর কথাটা শেষ করতে পারল না অতনু। আবেগে গলা বুঝে তার কণ্ঠ রোধ হয়ে আসছিল যেন। এবার পারমিতা নিজের দুহাতের মুঠোয় অতনু দুহাত বন্দি করে তার চোখের দিকে তাকিয়ে বলল, কেড়ে নিয়েছ? হ্যাঁ সত্যিই তো, ভুল কি বলেছে? বেশ কড়া স্বরে বলল পারমিতা। এবার বিস্ময়ে চেয়ে থেকে হতবাক হয়ে গিয়ে অতনু উঠে দাঁড়িয়ে উল্টো দিকে ঘুরে চোখের কোণে জমে থাকা জল মুছতে নিতেই পারমিতা উঠে এসে পেছন থেকে হাত বাড়িয়ে তার বাহুতে ধরে তাকে নিজের দিকে ঘুরিয়ে ফের বলল, পুরো কথা না শুনে মুখ ফিরিয়ে নিলে? কেড়ে তো নিয়েছই, তুমি আমার মন কেড়ে নিয়েছ রাজা।
বলে নিজের শাড়ির আঁচল দিয়ে তার চোখ মুছিয়ে দিল। এবার অতনু মৃদু হেসে বলল, রাজা, তোমার জন্য অতনুই ঠিক আছে। আমি যদি বুলবুলি, রানী আরও কিসব হতে পারি, তবে তুমি নও কেন? তোমার মুখে অতনু ডাক শুনতে ভালো লাগে আমার। আর আমার ভালো লাগার কি হবে? এবার অতনু মুচকি হেসে বলল, আমার বয়সটা তো দেখো, কিচ্ছু এমন বয়স হয়নি তোমার। অতনু প্রসঙ্গ পাল্টাতে বলল, খিদে পেয়েছে ভীষণ। ফের পারমিতা লাঞ্চ বক্স থেকে খাবার দুটো প্লেটে সার্ভ করে সব কিছু সাজিয়ে অতনুকে নিয়ে খেতে বসলো। তাদের খাওয়া শেষ হবার আগে মাঝে একবার কল এসে বারবার রিং বাজতে থাকলে পারমিতা নারাজ হওয়া সত্ত্বেও অতনুকে উঠে গিয়ে ফোনের রিসিভার তুলে নিয়ে কানে চেপে ধরতে হয়। সংক্ষিপ্ত আলাপে কথা বলে নিয়ে সে ফিরে আসতেই পারমিতা বলল, খাবার সময় কাজ না করলেই কি নয়? এত পরিশ্রম যায় সারাদিন, খাওয়াটা তো অন্তত শান্তিতে খাও। অতনু এবার বলল, আজ রাতে একটা বিজনেস পার্টি আছে, সবাইকে ওয়াইফ শো ইনভাইট করা হয়েছে। তোমাকেও কিন্তু যেতে হবে আমার সাথে। আমি সেখানে গিয়ে কি করব? খানিকটা ইতস্তত করে পারমিতা বলল, আমায় সঙ্গ দেবে? পারমিতার দিকে তাকিয়ে চোখ মেরে বলল অতনু, সঙ্গ তো দিচ্ছি না, সবাই ওয়াইফ নিয়ে যাবে, সেখানে আমি একা গেলে আমার জন্যে ব্যাপারটা অকওয়ার্ড হয়ে যাবে। প্লিজ বোঝার চেষ্টা করো। আরে আমি তো মজা করছিলাম তোমার সাথে, তাহলে সত্যিই যাবে তো? যথা আজ্ঞা জাহাপনা, একটুখানি হেসে বলল পারমিতা। ওদিকে সুপ্তিরাজ বারবার মনে পড়ছে কাল রাতে ডক্টর মিহিরের সাথে দেখা হওয়ার পর থেকে ঘটে যাওয়া ঘটনা বলে। তার 25 বছরের জীবনে এই প্রথম কেউ তাকে এত স্পেশাল ফিল করালো। সে কী বা এমন আহামরি, অতি সাধারণ মধ্যবিত্ত ঘরের মেয়ে, পড়ালেখায়ও মধ্যম মানের স্টুডেন্ট, চাকরির চেষ্টা করছে সে, যদিও গ্রাজুয়েশন কমপ্লিট করার পর থেকে, তবু কেন জানি হাতে কিছু আসছে না। তাই বাবার পেনশনের টাকায় তাকে MBA ক্লাসে জয়েন করে সিট নিতে হয়েছে। আজকাল নাকি MBA ছাড়া ভালো জব পাওয়া কঠিন। বাবা মার বেশি বয়সের সন্তান সে, কত আরাধনার পর যে হয়েছে তা এ যাবৎ মামা কাকাদের কাছ থেকে শুনে শুনে কিছু জানতে বাকি নেই তার। মিহিরবাবু না দেখে না জেনে যেদিকে ইঙ্গিত দিচ্ছেন সেদিকে আগানো কি ঠিক হবে তার পক্ষে? বাবা মায়ের বিশ্বাস ভঙ্গ করা কাজ তো সে কোনোদিন করেনি। আগে সবটা কথা খুলে বলাটাই ঠিক হবে তার পক্ষে। সে কি আজ আবার নিজ থেকে যাবে ডক্টর মিহিরের ক্লিনিকে, নাকি অপেক্ষা করবে তার কল আসার? ভাবতে থাকে সুপ্তি। ফের তার মনে হয় উনি যেহেতু এখনো স্পষ্ট করে তেমন কিছু বলেননি, তাই তার অনুমান নির্ভর হয়ে নিজের পারিবারিক সমস্যা আর ব্যক্তিগত জীবনকে তুলে ধরাটা একেবারেই ঠিক হবে না। বাড়ি ফিরতে ফিরতে রিনির বেশ দেরি হয়ে গেল। আসার সময় বাস পাওয়া সহজ ছিল না। তারপরও ভিড় বাসে ঘেমে নিয়ে একাকার হতে হতে ভাবছিল সে আজকে স্যারের সাথে দেখা হওয়ার কথা। সে বাস থেকে নেমে যখন ঠিকানা খুঁজে নিয়ে একটা তেতলা বাড়ির গেট পেরিয়ে নিচতলায় এসে ডোরবেল বাজালো, তখন ফ্ল্যাটের দরজা খুলে বেরিয়ে এসে স্যার বললেন, ভেতরে এসো। বাড়ি চেনা আসতে অসুবিধা হয়নি তো? না, তেমন কোনো সমস্যা হয়নি বলে সে জুতো খুলে ভেতরে প্রবেশ করলো। তারপর স্যারের পিছু পিছু গিয়ে একটা স্টাডি রুমে থামলো। বিশাল বড় একটা স্টাডি টেবিল আর তার চারপাশে অনেকগুলো চেয়ার। কতটা হবে মনে মনে গুনতে শুরু করলো রিনি, আর তা বুঝতে পেরে ত্রিপাঠীজি একটু হেসে বললেন, এখানে মোট 16টি চেয়ার আছে। রিনি এবার লজ্জা পেয়ে কথা ঘোরানোর জন্য বলল, স্যার আপনি কি প্রাইভেট ব্যাচে স্টুডেন্ট পড়ান? না, তা পড়াই না, তবে ইকোনমিক্সের প্রফেসর হলেও সাহিত্যের প্রতি বিশেষ অনুরাগী হয়। এখানে তার আসর বসে আমার বন্ধু সহকর্মীদের সাথে নিয়ে। এবার রিনির চোখ যায় দেয়াল জুড়ে ঘরের 3 দিকে থাকা বড় বড় বুকশেলফের দিকে। স্যার সেটা লক্ষ্য করে বললেন, তুমি বই দেখো, আমি একটু ভেতর থেকে আসছি। রিনি ঘুরে ফিরে বুকশেলফে থাকা বইগুলো দেখছে। বাংলা ইংরেজি উভয় সাহিত্যের বই ছাড়াও রয়েছে ভূগোল, দর্শন, ইতিহাস,
জীব ও প্রাণী সম্পর্কিত বিদেশি জার্নাল সহ আরও কত বই। কেউ এত পড়ুয়া যে হতে পারে তার জানা ছিল না। রবীন্দ্রনাথ, বঙ্কিম, সুনীল, শরৎ, সমরেশ, বিভূতিভূষণ, এমনকি জীবনানন্দ দাশের কবিতাও আছে স্যারের সংগ্রহে। দেখে ভীষণ অবাক হয় রিনি। ঘরের পর্দা সরিয়ে স্যার এসে ঢুকতেই সে ফিরে তাকিয়ে দেখল যে হাতে একটা ট্রেতে করে শরবত আর নুডলস নিয়ে এসেছেন তিনি। এত বড় চমক দেখে যেন আচমকা ভিমরি খেয়েছিল রিনি। ত্রিপাঠীজি আর মেহমান নওয়াজি, তার চেহারার বিস্মিত রূপ থেকেই সেটা বুঝে গিয়ে স্যার বললেন, আজ প্রথম এলে, আর তাছাড়া বাহিরে যেই গরম, তাতে তেষ্টা পাওয়াটাই তো স্বাভাবিক। রিনি মৃদু হেসে সামনে এসে হাত থেকে ট্রেটা নিয়ে টেবিলে নামিয়ে রেখে বলল, চলুন খেতে খেতেই পড়া স্টার্ট করে দিই। ফের সময় যে কখন সকাল থেকে দুপুরে গড়িয়ে গেল তা রিনির বোধগম্য হলো না। পড়ায় ডুবে গিয়ে সে আর স্যার দুজনই যেন বেমালুম ভুলে গেছে যে এটা কলেজের লাইব্রেরি নয়। রিনির মোবাইলে একটা কল এসে তার রিংটোন বাজতেই যেন সম্বিত ফিরল। মা কল দিয়ে জানতে চাইলেন যে আর কত দেরি হবে তার। জবাবে সে বলল, এই তো আসছি। ফের কল রাখতে মোবাইলের স্ক্রিনে সময় দেখে যেন তার চক্ষু চড়ক গাছ। সে পরিমরি করে বইপত্র গুছিয়ে নিয়ে বলল, স্যার আজকের মতো বিদায় দিন আমায়, নইলে মা রাগলে আর আসতে দেবে না কখনো। তুমি বাড়িতে মাকে বলে আসনি রিনি? বলেছি তো, কিন্তু মা বোঝেনি তো, বলে একটা দীর্ঘশ্বাস ছাড়ল রিনি। আচ্ছা যাও, আর যা যা পড়ালাম তা কমপ্লিট করে ফেলবে, কিন্তু রাতের মধ্যেই। ঠিক আছে স্যার, আছি তাহলে, বলে অলমোস্ট দৌড়ে সে বাস স্ট্যান্ডে এসে বাস ধরল। বাড়ি ফিরে মার অগ্নিমূর্তি দেখে সে চুপচাপ নিজের ঘরে ঢুকে যাচ্ছিল। ফের মা তার হাত ধরে নিজের ঘরে নিয়ে গিয়ে দরজা বন্ধ করে দিল। সেই ঝাড়, এরপর আর খাওয়ার ইচ্ছেটাই যেন মরে গেছে তার। সেই যখন ড্রেস চেঞ্জ করে কোনো ক্রমে দুগ্রাস অন্ন মুখে তুলে নিজের ঘরে খাটে শুয়ে থেকে স্যারের আজকের বদলে যাওয়ার রূপ নিয়ে ভাবছিল যে পরিবেশ মানুষকে কতটা পাল্টে দেয়। আজ বাড়িতে দেখে মনেই হচ্ছিল না যে কলেজে দেখা রূঢ় আচরণের সেই কঠোর মূর্তিটি স্যারেরই। ভাবতে ভাবতে আপন মনে হাসছিল রিনি। ওদিকে পারমিতার যেন টেনশনে হাত পা ঠান্ডা হয়ে আসছিল। সেই ঘটনার পর থেকে তার লাইমলাইটে থাকা প্রোগ্রাম অ্যাটেন্ড করতে সাহস হয় না। সেটা অতনুকে না বলল, মনে মনে সে খুব ভীত সন্ত্রস্ত হয়ে পড়েছে ইদানিং। কি পরে যাবে সেটা ভাবছিল। আলমারি খুলে শাড়ি বাছাই করতে করতে অতনু অফিস থেকে ফিরে এসে তার হাতে একটা নতুন শাড়ির প্যাকেট ধরিয়ে দিয়ে বলল, আজ না হয় এটাই পরে চলো, খুলে দেখো পছন্দ হয় কি না। সে হাতে নিয়ে দেখল ডিপ নেভি ব্লুর সাথে কপার গোল্ডেন কম্বিনেশনের খুব এক্সপেন্সিভ একটা লেসের শাড়ি। পুরো শাড়িতে লেসের ওপর পাল বসানো কাজ, আর আঁচলটা ক্রেপ সিল্কের বুননে তৈরি। পার আর আঁচল কপার গোল্ড কালারের। শাড়িটা পরে সাথে কপার কালারের ম্যাচিং জুয়েলারি আর ম্যাচিং পেন্সিল হিল পরে নিয়ে সে কফি কালার লিপস্টিক পরে। তারপর সে হালকা বেজের ফাউন্ডেশন ইউজ করে তার উপর লুজ পাউডার দিয়ে নেয়। ব্লাশ অন আর নেভি ব্লুর সাথে কপার শেডের কম্বিনেশনে চোখ সাজিয়ে নিয়ে ফের আইলাইনার আর মাস্কারা দিয়ে চোখ সাজিয়ে নিল। চুলটাকে আজ উল্টো করে আশ্রয় নিয়ে জাপানিজ স্টাইলে খোপা বাঁধল সে। যখন পুরোপুরি তৈরি হয়ে গেছে তখন পারফিউম ইউজ করে। মোবাইল সেটটা ক্লাস ব্যাগে ভরে তাকাতেই দেখে যে অতনু তার দিকে অবাক দৃষ্টিতে চেয়ে না জানি কখন থেকে অপলক দেখছে। পারমিতা হেসে বলে, কি দেখছো অমন করে? অতনু এক পা করে তার সামনে এসে মুখোমুখি দাঁড়িয়ে চোখে চোখ রেখে বলে, তোমাকে? আমাকে এত দেখার কি আছে? আজ নতুন করে তোমায় নতুন রূপে যেন দেখলাম। পারমিতা তাকে ধাক্কা দিয়ে সরিয়ে বলে, দেরি হয়ে যাচ্ছে না তোমার? চলো বেরিয়ে পড়ি। অতনু মুচকি হেসে বলে, তোমায় দেখে মনে হচ্ছে অন্য কারো বউ। যাও, বাজে বকো না তো, বলল পারমিতা। সাধারণ সাজে অসাধারণ যে নারী, সেই মানুষটিকে আজ বড্ড মিস করছি
বলে মৃদু হাসলো অতনু। তাহলে এই ফ্যান্সি শাড়ি আনতে কে বলেছিল তোমায়? বলে যেন অভিমানে গাল ফোলালো পারমিতা। পার্টির জন্য এমনই ঠিক মনে হলো, তাই যেন স্বগতোক্তি করে বলল অতনু। আমায় একদম ভালো দেখাচ্ছে না, তাই না? বলে জিজ্ঞাসু দৃষ্টিতে চাইল পারমিতা। এবার অতনু তার মুখ ড্রেসিং টেবিলের আয়নার দিকে ফিরিয়ে দিয়ে বলল, ভালো অবশ্যই দেখাচ্ছে, তবে আমার সেই চিরচেনা সাদামাটা পারমিতাই বেশি প্রিয়। তাহলে ঘর থেকেই কোনো একটা শাড়ি পরে তৈরি হয়ে নিলেও তো হতো। বলে মুখ ভার করলো পারমিতা। সেটা তো শুধুই আমার জন্যে, বাদ বাকি দুনিয়ার মানুষের জন্যে তুমি ভারী মেকআপের আড়ালেই যদি থাকো তবে তাতেই আমার মঙ্গল। অর্থপূর্ণ দৃষ্টিতে তাকিয়ে বলল অতনু। এবার পারমিতা তার পিঠে চাপড় মেরে বলল, হয়েছে হয়েছে, আর নাটক করতে হবে না। নাটক? আমার সত্যি ভালোবাসা আজ অভিনয় মনে হলো। হে ভগবান, কত যে শঙ্কা জাগায় তার রূপের মাধুরীতে, তা যদি সে জানতো। কিসের এত সংশয় তোমার মনে? আমার বউ যেরকম ন্যাচারাল বিউটি, তা দেখে কেউ না আবার হঠাৎ মোহাবিষ্ট হয়ে তাকে পটাতে চলে আসে। বলে একটা দীর্ঘশ্বাস ছাড়ল অতনু। আসলেই বা কি, যে কেউ সামনে চলে আসলেই কি পটে যাব আমি? বলা তো যায় না। তখন এই বুড়োকে ফেলে চলেও যেতে পারো কোনো ইয়াং হ্যান্ডসাম ডেশিং বিজনেসম্যানের সাথে। এবার পারমিতা দুমদাম কটা কিল মেরে দিয়ে বলল, আমি তাহলে বরং বাড়িতেই থাকি। তুমি নিশ্চিন্তে যাও, গিয়ে পার্টি অ্যাটেন্ড করো, কেমন? অতনু দুষ্টুমি ভরা চোখে তাকিয়ে ফের বলল, পার্টিতে কত সুন্দরী ললনারা আসবে। তোমার বর যদি সেই রমণী দিগের কারো সাথে ফ্লার্ট করতে শুরু করে দেয় তো? তাহলে নিজেই স্বীকার করলে যে তোমায় অন্ধভাবে বিশ্বাস করাটা আমার ভুল। বলে চোখ পাকিয়ে তাকালো পারমিতা। তার জবাবে অট্ট হাসি দিয়ে উঠল অতনু। আজ সারাদিন যেন ডাক্তারবাবুর ফোন কলের অপেক্ষাতেই কেটে গেছে সুপ্তির। তাই সন্ধে নাগাদ যতগুলো আননোন নম্বরের কল এসেছে তার সাথে সাথে সে রিসিভ করেছিল, যা সচরাচর তাকে করতে দেখা যায়নি এ যাবৎকাল। কারণ বলা যায় সেটা রীতিমতো তার স্বভাব বিরুদ্ধ। সে যখন হতাশ হয়ে গিয়ে চুলোয় চায়ের জল চাপিয়ে বাবা মার জন্যে কিচেনে সান্ধ্যকালীন জলখাবার তৈরির আয়োজন করছে, ঠিক তখনই হঠাৎ আচমকা বিকট শব্দে যেন তার মোবাইলে রিং বাজতে লাগলো। সে কলটা ধরে নিষ্প্রাণ কণ্ঠে হ্যালো বলতে ফোনের ওপাশ থেকে একটা ভারী কণ্ঠস্বর বলে উঠল, এমন নিরামিষ গলায় হ্যালো শোনার জন্যে তো কল দেইনি আমি। খুব বেশি অপেক্ষা করে ফেলেছি বোধহয়, তাই না? সুপ্তি মনে মনে বেশ খুশি হলো। তার কণ্ঠধ্বনিতে যেন তা কিছুতেই না ফুটে ওঠে, সেজন্য আপ্রাণ চেষ্টা করতে লাগলো। তার চুপ করে থাকা দেখে ফের মিহির বলল, এত দেরি করে রিপ্লাই দিলে কিন্তু আমি ধরে নেব যে তাৎক্ষণিক প্রতিক্রিয়া আমার কাছ থেকে লুকিয়ে রাখার জন্যেই এই প্রচেষ্টা। কথা শেষ করে একটু হাসল মিহির। আমি কিচেনে কাজ করছি, তাই কি বলছেন তাও তো মনোযোগ দিয়ে শুনতে পাচ্ছি না। জোর গলায় বলে কথাটা সত্যতা নিশ্চিত করতে চাইছিল যেন সুপ্তি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তবে না হয় বাইরে কোথাও দেখা করি আমরা, তাহলেই তো ফেস টু ফেস তোমার রিয়াকশন দেখতে পাবো। আর তখন তুমি কি বাহানা দাও সেটাও দেখব আমি। আমি কেন মিথ্যে অজুহাত দিতে যাব আপনাকে? সেটা তো আমার প্রশ্ন। সে যাই হোক, কাল বিকেলে তুমি কি একবার আসতে পারবে সুপ্তি? কেন আসবো? বন্ধুরা তো বন্ধুদের সাথে দেখা করে, ঘুরে বেড়ায়, আড্ডা দেয়, সেজন্য আসবে। আর যদি না আসি তবে? না আসলে ভাববো তুমি আমার কাছ থেকে অন্য কিছু শোনার এক্সপেক্ট করছিলে, তাই আসনি। মুচকি এসে বলল মিহির। আমি কি সেরকম কিছু বলেছি নাকি? তাহলে বন্ধু ভেবে এসো, আমি তোমার প্রতীক্ষায় পথ চেয়ে রব। বলে মৃদু হেসে উঠল মিহির। সুপ্তিও এবার যেন খানিকটা হেসে কল রেখে দিয়ে মিহিরের নম্বরটা তার সেলফোনে মিহিরবাবু লিখে সেভ করে রাখল। ওদিকে চায়ের পানি শুকিয়ে ততক্ষণে পাতিল থেকে ধোঁয়া উঠছে, যা দেখে মা দৌড়ে এসে গ্যাস অফ করে দিয়ে তার দিকে চেয়ে বললেন, কি হয়েছে তোর বলতো আমায়? তুই তো আগে কখনো এমন বেখেয়ালি ছিলি না। সন্ধ্যাবেলা পড়ার টেবিলে বসেও
আজ যেন পড়ায় মন নেই রিনির। না, স্যারের সাথে দেখা হবার স্মৃতিচারণ করছে না সে। তার মেজাজটা আজ বিগড়ে গেছে অনামিকার কাণ্ড দেখে। বলা নেই কওয়া নেই তার আকস্মিক আগমন বাড়িতে। আচ্ছা ঠিক আছে, বন্ধুর বাড়ি আসতে হলে আগে থেকে যে অ্যাপয়েন্টমেন্ট নেওয়া লাগে না তা ও জানে। অতটাও মিন মাইন্ডসেট নিয়ে থাকে না সে। কিন্তু অতর্কিতভাবে তাকে নিয়ে ঘুরতে যাওয়ার বায়না, তাও আবার মার সামনে। আজ এমনিতেই সে লেট করে বাড়ি ফিরেছে, তার ওপর আবার মার মেজাজ ছিল সপ্তমে চড়ে। না জেনে হুটহাট অমন করলে পরে ভুগতে তো হয় তাকে। মা যদি আর বাড়ি থেকে বেরোতে না দেন, তবে সে ত্রিপাঠীজির সাথে দেখা করবে কি করে? ওদিকে মোহিতের তখন মনে পড়ছিল কিভাবে আজ বিকেলে তার প্ল্যান মাফিক অনা গিয়ে রিনির বাড়ি থেকে তাকে ডেকে এনে হাজির করে যুদ্ধ জয়ের ভঙ্গিতে বিজয়ের হাসি দিয়েছিল। অনার মুখে শুনে শুনে সে রিনির পরিবারের আদ্যপান্ত জেনে গেছে এই কদিনই। ওর মা যে ভীষণ কড়া তা তার বুঝতে বাকি নেই আর। আড়াল থেকে সে ওদের ফলো করতে করতে দেখছিল রিনিকে। একটা পিচ রঙের ড্রেস পরে এসেছিল সে, চুলগুলো স্ট্রেট ছেড়ে দেওয়া আর কানে বড় দুল। তার কথার সাথে সাথে দুলছিল সেগুলো যেন আপন ছন্দে। চোখে হালকা কাজল আর ঠোঁটে গ্লস। এত সিম্পল কিন্তু স্নিগ্ধতায় ঘেরা মায়াকারা চেহারা তার। মুগ্ধ হয়ে দেখছিল মোহিত। ওর হাসি মুখ দেখে যেন ভীষণ ভালো লাগছিল তার। হাসির খিলখিল শব্দ যেন সুর তুলেছিল মনে। অনার চোখের ইশারায় সম্বিত ফিরতেই সে গিয়ে হাজির হয়েছিল ওদের সামনে। ফের প্ল্যান মাফিক যথারীতি সব হলেও পুরোটা সময় যেন রিনি মেয়েটা বেশ আড়ষ্ট ভাব নিয়ে চুপ থেকে একটা দুটো কথা বলছিল, তাও না পারতে। শেষে র্যাগিংয়ের কথা তুলে অনা তার নম্বর দিতে বলতেই সে কড়া চোখে তাকিয়ে কঠিন সুরে বলল, ডিপার্টমেন্টে আমার পরিচিত টিচার আছেন অনামি, তোর দাদাকে অহেতুক বিরক্ত করতে যাব কেন? ওনার সামনে ফাইনাল এক্সাম, সেদিকে কনসেন্ট্রেশন দিতে দে তাকে। অনার মুখটা অমনি মেঘে ঢাকা আকাশের মতো হয়ে গেল যেন। নিকষ কালো আধার তো নেমে এসেছিল তার চোখেও, কিন্তু পরিস্থিতি সামাল দিতে নিয়ে সে বলেছিল, ঠিকই তো বলেছেন উনি। এমনিতেও আজকাল ওসব র্যাগিং ট্যাগিং তেমন একটা হয় না আমাদের কলেজে, বুঝলি? তোদের ওখানে বুঝি খুব হয়? অনা তার জবাবে কিছু না বলে শুকনো হাসি হাসলো যেন। মোহিত মনে মনে বলেছিল, আমায় ভুল বুঝিস না অনা, তোদের বন্ধুত্ব আমার প্রেমের জন্য খারাপ হোক তা কোনোদিন চাইব না আমি। আমার ভালোবাসা যদি সত্যি হয় তবে রিনি একদিন না একদিন আমার হবেই। আর ততক্ষণ পর্যন্ত আমি একাই সে লক্ষ্যে চেষ্টা চালিয়ে যাব। পার্টিতে এসেছে পর থেকে এর সাথে পরিচয় আর হাসি ঠাট্টায় ভালোই সময় কাটছিল পারমিতার। অতনু যে তাকে কারো কটু কথা না শুনতে হয় সেজন্যে চোখের আড়াল করছিল না তা সে বেশ বুঝতে পারছিল, যদিও সেটা নিয়েও কি কম তামাশা হয়েছে এখানে। লজ্জায় যেন পারমিতার মাথা কাটা যাচ্ছিল সেসব শুনে। অন্যান্যদের ইন্ডাস্ট্রিয়ালিস্ট যারা ছিলেন তাদের সাথে অতনুকে বিজনেস রিলেটেড আলাপও সারতে হচ্ছিল। ফের এক ফাঁকে তারা বুফেতে ডিনার সেরে নিল সবার সাথে। ড্রিঙ্ক করার জন্য অনেকেই সাদাসাদি করছিল, যা দেখে পারমিতার কটাক্ষ দৃষ্টি উপভোগ করতে করতে অতনু দু এক প্যাক হুইস্কি মেরে দিল সেখানে। বেনুর বাইরে এসেও চলছিল আড্ডা, লোকেরা একদিকে আর মহিলারা আরেক দিকে। দেখে মনে হচ্ছিল যেন আজ সারা রাত এমনই চলবে। একে একে মহিলারা দু চারজন বাদে সবাই চলে যেতে সে অতনুর কথা শেষ করে ফেরার অপেক্ষায় দাঁড়িয়ে থেকে সেদিকে চেয়ে রইল যেন। ইতিমধ্যে মিসেস ব্যানার্জি হঠাৎ করে ড্রাঙ্ক অবস্থায় তার সামনে এসে বললেন, তুমি তো বোধহয় মিস্টার শ্যানালের অফিসে পার্সোনাল সেক্রেটারি হিসেবে জব করতে আগে, তাই না? ফের পারমিতাকে কিছু বলার সুযোগ না দিয়ে নিজেই একটানা বলে যেতে লাগলেন, তার অফিসে নিশ্চয়ই এখন আর তোমায় জব করতে হয় না, কিন্তু কি জানো, কেউ না কেউ ঠিকই সেই পোস্টে বসে আছে এখন, বলে হাসতে লাগলো পাগলের মতো। পারমিতা কিংকর্তব্য বিমূঢ় হয়ে ভাবছিল যে উনি এসব কেন বলছেন।
আর কি মানে আছে তার কথার? তোমাদের ঘটনা তো গোটা পৃথিবী জানে। আর তাছাড়া আমার হাজব্যান্ডের কাছেও শুনেছি কিছু, বলে কুৎসিত ইঙ্গিত করলেন যেন। ফের আবার আপন মনে বলতে লাগলেন, নতুন সেক্রেটারি থেকে সাবধান থাকবেন মিসেস সান্যাল। বলা তো যায় না, আবার পুনরাবৃত্তি না হয় পরকীয়ার একইভাবে। বন্ধুরা, এই পর্বের সমাপ্তি এখানে। গল্প সম্পর্কে কোনো মতামত জানানোর থাকলে কমেন্ট করতে পারেন এবং গল্পের পরবর্তী অংশ শোনার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।